23শে অগস্ট 2025। প্রতি বছরের ন্যায় এই বছরও এই সময় অর্থাৎ জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর মধ্যে উত্তর ভারতের হিমাচল প্রদেশে মণিমহেশ কৈলাস যাত্রা চলছিল। শত শত হাজারো হাজারো লোক, হাজারো হাজারো পুণ্যার্থী এই যাত্রায় অংশগ্রহণ করেছিলেন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্ব থেকে। কিন্তু দুর্ভাগ্য হয়তো এই সময় এই বছর সমগ্র উত্তর ভারতের বিভিন্ন জায়গা জুড়ে প্রবল রেকর্ড ভাঙা বৃষ্টিপাত, বন্যা, ধস, সর্পা, বান সবকিছু মিলিয়ে যেন এক বিভীষিকাময় প্রলয় সৃষ্টি করেছিল। আর এই প্রলয় আছড়ে পড়ে মণিমহেশ কৈলাস যাত্রাপথের ওপর। ঘটনার 1.5 মাস পরেও এখনো যেন সেই ক্ষতগুলো টাটকা, যা হয়তো মেইন স্ট্রিম মিডিয়ায় ততটাও প্রচার পায়নি। কিন্তু এই প্রলয়েরই মাস 3 পর আমরা আবার যাচ্ছি মণিমহেশ কৈলাস। হয়তো আমাদের আগে তেমনভাবে আর কোনো পর্যটক বা ট্রেকার এখানে এখনো আসেননি, তাই যাত্রাপথের বেশিরভাগটাই যেন ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে নতুন রাস্তা তৈরি করে চলা। ধ্বংসস্তূপের এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা সেই হতভাগ্য মানুষগুলো জিনিসপত্র, ব্যাগ, পোশাক আশাক, জুতো, আরো অনেক কিছু যেন বারবার করে আমাদেরকে কিছু বলতে চাইছিল, হয়তো মনে করিয়ে দিতে চাইছিল সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। এই আমাদের যাত্রাপথ। আর এখানে যে লাস্ট যে পুজোর আগে যে হিমাচলে যে বন্যা বান হলো, সেই বন্যায় কিন্তু এই জায়গায় পুরো নদী পাথর সব কিছু এনে ভেঙে চুরে এই জায়গায় কিন্তু একদম তছনছ হয়ে গেছে। আর এইখানে কিরম ল্যান্ডস্লাইড হতে পারে বা এখানে কিরম পরিস্থিতি বুঝতেই পারছো। পুরো জায়গা কিন্তু মানে জাস্ট মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে কিছুদিন আগেই এইখানে বড় সড়ো বান এসে বড় সড়ো বন্যা হয়ে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। হয়তো আমরা ঠাকুরের নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে আমরা শুরু করছি যাত্রা। সাথে থাকো। অবশ্যই আবার বলি, জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করো। তার সাথে ইনস্টাতে পাঠক সৌম্যদীপ আমার পেজ রয়েছে, আর ফেসবুকে সৌম্যদীপ এক্লিপস পাঠক আমার প্রোফাইল, আর সৌম্যদীপ পাঠক ফটোগ্রাফি আমার পেজ, এবং জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট আমার পেজ। অবশ্যই লাইক করে ফলো করে দিও। এই লাঠি বরাবর এই রাস্তা দিয়ে আমরা আজকে 6 কিলোমিটার ওপরে, পুরোটাই চড়াই পথ, তাই 6 কিলোমিটার ওপরে ধাঞ্চ অবধি আমরা পৌঁছবো। যদিও সেখানে কিন্তু খুব বরফ পড়ে রয়েছে, মানে সেখানে আগে থেকেই বা সেখান থেকেই বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। আর ওপরে তো পুরো সাদা। তো দেখো ছবিতে, স্ট্রেট আমরা এখান থেকে উঠে 6 কিলোমিটার দূরে আমরা ধাঞ্চ অবধি পৌঁছবো। দূরে যে পিক রয়েছে পুরো সাদা। এইটা আমরা যেখানে যাচ্ছি শিবকুণ্ড, ওখান থেকে এই নদীটার উৎপত্তি। তো সব কিছুই গৌরীকুণ্ডের জল, শিবকুণ্ডের জল, সব জল একসাথে প্রবাহিত, এবং মধ্যিখানে নানা রকম ঝোড়া তো পাহাড়ে থাকেই, সেই ঝোড়া থেকেই জলগুলো আসছে। আর ওই যে জায়গাটা সাদা দেখা যাচ্ছে পুরো একদম, আমাদের কিন্তু ওই জায়গাটা কভার করতে হবে। মানে এখান থেকে দেখতে ওরকম লাগছে আমরা এই ধাঞ্চ, ওই যেখানটা সাদা ওই জায়গাটা ধাঞ্চ দেখে মনে হচ্ছে ইজি, বাট এখান দিয়ে আবার জঙ্গল দিয়ে ঢুকে আমাদের যেতে হবে ধাঞ্চ। কিন্তু তারপরে ওই জায়গাটা ক্রস করে এই যে সাদা হোয়াইট জায়গাটা, ওইখানটা আমাদের যেতে হবে। আর ওই পিকটাই তো স্যার মণিমহেশ কৈলাস? না, ওটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। ওটা এখানে স্টে করলে ওটার লেফট সাইডে মণিমহেশ কৈলাসে ওটা পড়বে, লেফট সাইডে। আচ্ছা, লেফট সাইডে মণিমহেশ। হ্যাঁ, ওটা আমরা ধাঞ্চ থেকেও দেখতে পাবো না, ওটা আমরা গৌরীকুণ্ড থেকে তার দর্শন আস্তে করে পেতে পারবো। আচ্ছা, আর নদী স্যার এই পুজোর আগের বন্যায় তো এখানে নদীতে খুব ক্ষতি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। নদীর এখানটা গতিপথ ঠিক আছে, কিন্তু নিচের দিকে গেলেই দেখুন ওখানটা ঠাকুর খেয়ে ওইদিকে লেফট সাইডে চলে যাচ্ছে। এই নদীর গতিপথ এখানে অবধি ঠিক আছে, তারপরে দেখো বেঁকে আবার ওইদিকে এসছি। সবে আমরা 100-200 মিটার মতন এসছি, অনেকটা পথ বাকি। আর মহাদেব
এখান থেকে পুরো রাস্তা ছিল, কোনো রাস্তা আর এখন কিছু নেই, পুরোটাই ধসে গেছে, কোনো রাস্তা নেই। আমাদের যে রাস্তাটা নর্মাল ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ওই জায়গাটা পুরোটাই বোল্ডার জোন হয়ে গেছে। আবার আমাদের একটুখানি জঙ্গল দিয়ে যেতে হবে এবারে। আচ্ছা, ঠিক আছে, জঙ্গল দিয়ে আমরা প্রথমে ধঞ্চ যাচ্ছি, হ্যাঁ, ধঞ্চ গেলে আমরা মানিমাহেশ কৈলাস দেখতে পাবো। ধঞ্চ যাওয়ার আগে আমাদের জঙ্গলটা আবার জঙ্গল অন্যভাবে পড়বে, cross করতে আচ্ছা। হবে, কিছু রাস্তা নেই, সেটা নিয়ে চলে গেছে, আচ্ছা, আমাদের ভেতর দিয়ে যেতে হবে। ঠিক আছে, হর হর মহাদেব। হর হর মহাদেব। এবং রাস্তা বলে কিছু নেই, পুরোটাই এই পাহাড়ের এর মধ্যে দিয়েই রাস্তা খুঁজে খুঁজে যেতে হচ্ছে আমাদের। ওই জাল দিয়ে বোল্ডারগুলো, পাথরগুলো কোনো মতে আটকানো বা কিছু করা ছিল, সব কিন্তু দুমড়ে মুচড়ে নিয়ে একদম চলে এসেছি। বড় বড় পাথরগুলো কি অবস্থা দেখুন। না, ও আগে যাক তারপরে। হ্যাঁ, আগে তাড়াহুড়োর তো কিছু নেই রে বাবা। না, ও আগে রাস্তাটা চিনি যাবো। রাস্তা নেই, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। জানি না এই পাথর সরালে এইসব পাথরের নিচে আর কি কি ভয়ঙ্কর দৃশ্য থাকতে পারে। এসব মাথায় ঘুরতে ঘুরতে মানসিক অবস্থা যেন অন্য রকম পর্যায়ে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ খুব ভালো লাগলো দূর থেকে ছুটে আসা সেই মানুষের প্রাচীনতম বন্ধুটিকে দেখে। সে যেন কত শত বছর ধরে আমাদেরই অপেক্ষা করছিল, কত বছরের কত জন্মের সম্পর্ক যেন তার সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, চল। এই বাড়িটি হয়তো মানিমাহেশ যাত্রার সময় কোনো না কোনো কাজে ব্যবহৃত হতো, হয়তো কোনো রেস্ট হাউস বা কোনো অফিস কিছু হবে। আজ সম্পূর্ণ পাণ্ডববর্জিত, জনমানস শূন্য এই জায়গায় এসে সত্যিই আমরা কিছুক্ষণের জন্য একটু উদাস হয়ে গিয়েছিলাম। এক প্রলয়ে এসে যেন আচমকা মানুষ এবং মানুষের পার্থিব প্রয়োজনীয় জিনিসগুলোকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছিল, যা আজ ধ্বংসস্তূপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর সেই প্রলয়ের কাহিনীকে বারবার ব্যক্ত করার চেষ্টা করছে। শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ঘুরে দাঁড়াবেন কি কোন দিকে? মানে কতদিনের পুরনো বন্ধু যেন আমাদের দেখতে পেয়ে। একটা তো পজিটিভ নিউজ পেয়ে গেলাম, এরপর রাস্তা চওড়া আছে বলছে। হ্যাঁ, ওই দূরে লাল চেকপোস্ট, ওইখান থেকে আমরা চলে এসেছি। মোটামুটি 1.5 কিলোমিটার মতন আমরা এসেছি। খুবই টাফ রাস্তায়, রাস্তা নেই বললেই চলে, সব ধসে নেমে গেছে। তো আজকে কিন্তু আমাদের 6 কিলোমিটার যাওয়ার দুপুর 2টো বাজে, তাই খুব সাবধানে এবং খুব বেশি সময় অপচয় না করে আমাদের টাইমলি পৌঁছতে হবে।
आराम से शूट करेगा। ঢেকে দিয়েছেন এই মামা ওই চুটটা পাল্টবো জুতো কোথায় আপনার? কি আছে? মামা একটু ছিল 2 থেকে 3 কিলোমিটার চলে এসেছি। ব্রেক, কাজু টাইম, কাজু কাজু টাইম, টাইম, একটু ড্রাই ফ্রুটস কাজু খেয়ে আমরা কাজু ব্রেক। কাজু ব্রেক করে নিচ্ছি। তুই সবাইকে দে শহরে আমরা কিটক্যাট ব্রেক করি, কাজু কাজু ব্রেক, ন্যাচারাল ব্রেক নি। ন্যাচারাল এর কাজু হয়েছে, এরপরেই আমাদের খেজুর বেরোবে। তার আগে আমরা ডার্ক চকলেট খেয়েছি, হ্যাঁ। তারপর আঞ্জির খেয়েছি। আঞ্জির। আমরা শুধু এই খেতে খেতে যাবো আজকে, কোনো টেনশনই নেই। একটা জিনিস আমি একটুখানি জাস্ট এ করবো। আমাদের আগে চলে গেল একটা গাইডগুলো। কথা, এর আগের ট্রেকে আমাদের বলা হয়েছিল যে মানুষ প্রয়োজনের অতিরিক্ত খায়, মানে এখানে যে মেজার করে খাওয়াটা খুব কম খেয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো অসুবিধা ব্যাপার হচ্ছে না। হচ্ছে সবকিছুর একটা পার্সেন্টেজ আছে। গাড়িতে যদি পেট্রোল বেশি থাকে, এরকম পাহাড়ি রাস্তায় জাঁকুনিতে তেল ওভারফ্লো হয়ে পড়বে। আর যদি তেল কম থাকে, তাহলে সেই গন্তব্যতে গাড়িটা পৌঁছবেই না। তো মানুষের সিচুয়েশনটাই সেম হয়। আপনাকে ওই কোয়ান্টিটিতে ওই জিনিস দিতে হবে, তার বেশি দিলে আপনার স্টামাক দুটো কাজ করছে। আপনি যখন চলছেন ওভার হিটেড হচ্ছে এবং স্টামাককেও কাজ করতে হচ্ছে, স্টামাকের ওপর হেভি চাপ পড়ছে। বেশি হলে স্টামাক কিন্তু আপনি ভাববে না যে আমি খাচ্ছি, আমি চলছি না, তার শরীর সমান, সে পাও চালাচ্ছে আর প্রচুর পরিমাণে এইগুলো হাই ক্যালোরি খাবার, সেইগুলো যাচ্ছে, সেগুলোকে হজম করতে হচ্ছে। তো টাফ, তাই জন্য অল্প অল্প দিন ও অল্প অল্প জ্বালাবে, আপনাকে ভালো চলাবে। ব্যাপারটা এইটাই। তোমার কাছে গড়টা আছে গো তোমার কত শত শতাব্দী প্রাচীন গাছ, কত শত বছর ধরে বুক দিয়ে আগলে রেখেছে, আঁকড়ে রেখেছে পাহাড়ের আলগা মাটি আর পাথরকে। কত ধসের হাত থেকে মানব সভ্যতাকে বারে বারে বাঁচিয়ে গেছে, আর অপেক্ষা করে রয়েছে কবে মানুষ বুঝবে এদের উপকারিতা। সোয়া 3টে বাজে। আমরা কিন্তু একটু হালকা রিফ্রেশমেন্টের পর আবার বেরিয়ে পড়েছি, যদিও আবার অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং হয়তো আমাদের রেনকোট বা পঞ্চু পরে নিতে হবে। কিন্তু যতক্ষণ জঙ্গলে আছি বৃষ্টিটা অত মাত্রাতেও গায়ে পড়ছে না। হর হর মহাদেব। একদম দূরে বরফ পড়েছে দেখা যাচ্ছে, আর বরফ গলা জল কিন্তু ঝর্ণা হয়ে নিচে পড়ছে। প্রচণ্ড খাড়াই আর টাফ পথ। আর একটু আগেই আমরা একটা কড়কড় আওয়াজ পেলাম মেঘের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মেঘ না, ওটা কিন্তু ল্যান্ডস্লাইড হলো। কোথাও থেকে পাহাড় থেকে পাথর পড়লো, যা বারবারই দেখছি। তো যে রাস্তাগুলো ছিল, রাস্তাগুলো আর নেই সেভাবে, তো যার জন্য আরও টাফ হয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু কাদা, প্রচণ্ড স্লিপারি। হুড়োহুড়ি করে নামতে পথ কিন্তু অত্যন্ত দুর্গম। মানে সান্দাকফু ফালু ট্রেকেও যা পথ দেখেছিলাম, সান্দাকফু ফালুটে আপনাদেরও দেখিয়েছিলাম, অবশ্যই দেখে নেবেন। সেখানেও অনেক চ্যালেঞ্জেস ছিল, বাট এখানে কিন্তু খুব দুর্গম, প্লাস বৃষ্টিও হচ্ছে। ওখানে যেমন প্রচণ্ড হাওয়া কুয়াশা ছিল, এখানে হাওয়া নেই, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সবে সবে ল্যান্ডস্লাইডগুলো হয়ে গেছে বলে রাস্তার অবস্থা কিন্তু একদম ভালো নেই, মানে প্রচণ্ড স্লিপারি, কাদা মাটি, এবং মানুষ চলার যে রাস্তাগুলো ছিল সেগুলো অনেকটাই একদম উপরে গেছে। গাছটা দেখুন পুরো বেঁকে উঠেছে, শতাব্দী কি তারও বেশি প্রাচীন এইসব গাছগুলো। আর সত্যি মনে হচ্ছে টাইম ট্রাভেল করে কোনো আননোন, কোনো প্রাচীন পৃথিবীতে পৌঁছে গেছি।
দেখুন এই গাছটা কিভাবে জমিটা আঁকড়েও আছে এবং কিভাবে ঝুলছে বলতে গেলে লিটারেলি। দেখুন এই যে চৌকো জায়গাগুলো রয়েছে, মেবি এখানে কোনো হিউম্যান সেটেলমেন্ট কিছু ছিল, যা হয়তো ধসে বা এতে একদম বয়ে গেছে। জায়গাটা জাস্ট দেখুন, অসাধারণ সুন্দর কিন্তু ততটাই ভয়ঙ্কর। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে। আমি আমার অবস্থা বা কিরম এখানে সিচুয়েশান সবটা হয়তো ছবি দেখিয়ে প্রকাশ করতে পারবো না আপনাদের। আমি হাতেই পাচ্ছেন, চাপও দিতে পারছেন নিচে। কদিন ধরে পড়ে আছে তাও তো জানি না। মাঝপথে পাওয়া গেল এক আহত বাছুরকে। ধসের কারণে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে আর তার ফলেই সে মাঝ রাস্তায় এরকমভাবে আহত অবস্থায় পড়ে আছে। কতদিন কত সময় ধরে সে এরকমভাবে পড়ে আছে তা জানা নেই। একবার দাঁড় করিয়ে দেখবি যে কিছু মানে ও কি হয়েছে কিনা। পাথর ফাথর চাপা পড়ে নেই পায়। সেই মুহূর্তে সামান্য খাবার, জল এবং ওষুধ দেয়া হলো। তার গায়ে প্লাস্টিক চাপা দেওয়া হলো যাতে বৃষ্টির জল তার গায়ে না পড়ে। তার জ্বর যদি কমে যায় তাহলে হয়তোবা সে সুস্থ হয়ে নিজে নিজেই উঠে দাঁড়াতে পারে, বা স্থানীয় কোনো বাসিন্দা যদি তাদের হারিয়ে যাওয়া কোনো গরুর বাছুর হয় তারা নিয়ে যেতে পারে। চেষ্টা চলছে যদি কোনোভাবে ওকে কিছু প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া যায়। সেই দুর্গম পরিস্থিতিতে এর বেশি কি করতে পারা যায় তা হয়তো আমাদের মাথায় আর আসছিল না। তাই মনের মধ্যে কোথাও সকলেরই খুব আফসোস হচ্ছিল। অক্সিজেনের অভাব যে হচ্ছে তা খুব ভালোই বুঝতে পারছিলাম। কথা মাঝে মাঝে জড়িয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে, কিছুই যেন ভাল লাগছে না। তাই রাস্তার ধারে এধার ওধার পড়ে থাকা সাবানের ফেনার মতো বরফগুলো অনেকক্ষণ যেন লক্ষ্যই করিনি, কিন্তু যখন লক্ষ্য করলাম তখন মনে আরেকটি ভয়ে দানা বাঁধল। সন্ধে হয়ে আসছে, তার সাথে টেম্পারেচারও অস্বাভাবিক ফল করছে। হাটসার থেকে ধানচে অবধি 6 কিলোমিটার ট্রেক করার কথা আমাদের, কিন্তু মাঝের ব্রিজ ভেঙে গেছে এবং গাইডও সেটি জানতেন না, তাই রাস্তা পাল্টে গেছে। ঘুর পথে অন্য রাস্তা দিয়ে যেতে আমাদের প্রায় 12 কিলোমিটার মতন পথ হাঁটতে হবে। তাই হয়তো অর্ধেক পথ এখনো আমাদের হাঁটা বাকি। ভালোই বুঝতে পারছিলাম পৌঁছতে হয়তো রাত হয়ে যাবে, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আমাদের গ্রুপের 11 জনের মধ্যে প্রায় 5 জনের মতো মেম্বার কিন্তু পিছনে রয়ে গিয়েছিলেন, বেশ কয়েক কিলোমিটার পেছনে। তাদের হেড টর্চ দেখে আমরা বুঝতে পারছিলাম তারাও আসছেন আস্তে আস্তে। একে তো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ছে, তার মধ্যে কিন্তু রাতের অন্ধকার। যদিও কোজাগরি লক্ষ্মী পুজোর সময় ছিল, অর্থাৎ পূর্ণিমার সময়, তাই চাঁদের আলো কিছুটা ছিল। সেই চাঁদের আলোর উপর ভরসা করে আমরা কিন্তু এগিয়ে চলছিলাম। শারীরিক ক্লান্তি তো ছিলই, তার সাথে যেন এক অজানা ভয়। রাতে হয়তো এখানেই থেকে যেতে হবে। দূরে নদীর ওপারে দেখতে পাচ্ছি ধানচোর ট্রেকার সাট, টিমটিম করে আলো জ্বলছে, কিছু সারমেয় ডাকছে, হয়তো আমাদেরই ডাকছে, কিন্তু পৌঁছতে যেন পারছি না সেখানে। সে অভিজ্ঞতা বলে বোঝাবার না। অবস্থা এমনই ছিল যে ক্যামেরাও ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে একটুখানি মোবাইলে ছবি তোলার চেষ্টা, কিন্তু নিজেকে একটাই কথা বারবার বলছিলাম, যে করে হোক ধানচোর ক্যাম্প অবধি পৌঁছতেই হবে। যাই হোক, ভোলে বাবার কৃপায় সে রাতে আমরা ধানচো অবধি পৌঁছেছিলাম প্রায় 8:30 নাগাদ, এবং পৌঁছানোর সাথে সাথেই আমাদের স্যার এবং আরো 1-2 গাইড ওখান থেকে বেরিয়ে গেছিলেন আমাদের বাকি মেম্বারদের রেস্কিউ করে আনার জন্য। সে বৃত্তান্ত কিন্তু আবার আমাদের নেক্সট এপিসোডে থাকছে, কারণ আজকের ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তবে প্রত্যেকবারের মতন আবার যাবার আগে বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, তাতে আমি কিন্তু অনেক উৎসাহ পাবো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিজের মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের শেয়ার করবেন, এবং খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। আচ্ছা, অল্প করে খাবে এত কিছুর পর গরম খিচুড়ি পাওয়া গেছে। ঠান্ডা। হ্যাঁ, তো এখানে আমাদের দেবিকা কাকিমা আর এখানে দোকানের লোক যিনি রয়েছেন ভাই, তারা মিলে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আমরা খাবো। এখন বাজে মোটামুটি রাত 11টা। ঠিক হয়ে যাবো, সেই কারণেই বলছিলাম।
আমার কাছে একটা লাগেজ ছিল। আচ্ছা তখন তো রাত হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে গেছিল প্রায়। তো এই অন্ধকারের মধ্যে সুমো, অন্ধকারের মধ্যে কি তোমার হাঁটতে অসুবিধা হচ্ছিল? মানে অন্ধকার কি কোনো অসুবিধা হচ্ছিল? নেমে যাওয়ায় আমার হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এর আগের বারও ট্রেকিং এ একবার অন্ধকার হয়েছিল আমার, কিন্তু সেটা জাস্ট 5-10 মিনিটের জন্য, প্রবলেম তো হয়েছিল তাতেও। তোমরা যখন আসছিলে তখন কি সামনে দেখতে পাচ্ছিলে যে মানে কাউকে দেখতে পাচ্ছিলে যে যাদের ফলো করে করে তোমরা আসতে না, পারো? শুধু আলো দেখতে পাচ্ছিলাম, মানুষ দেখতে পাচ্ছিলাম না। এইটা কি বলে